তো তার মধ্যে একটা হচ্ছে লুব্রিকেশন সিস্টেম। তার আগেও আমরা কয়েকটা সিস্টেম দেখেছি, যেমন কুলিং সিস্টেম, তারপর হচ্ছে ফুয়েল সিস্টেমও তো আমরা দেখেছি মনে হয়, ঠিক না? জি স্যার, ফুল সিস্টেম দেখেছি। জি স্যার, ফুল সিস্টেম ফুয়েল হচ্ছে। সিস্টেমটা দেখা হয়েছে, আমাদের কুলিং সিস্টেমটা দেখা হয়েছে। তো আমরা লুব্রিকেশন সিস্টেমটা হয়তো আগেও একবার দেখেছিলাম, তো আজকে আবার নতুন করে একটু দেখবো আর কি। তো একটা লুব্রিকেশন সিস্টেম কেন দরকার হয় একটা ইঞ্জিনে, বলো তো কেউ? স্যার ইঞ্জিন থেকে ইঞ্জিনের ঘর্ষণের হাত থেকে রোধ করার জন্য, ফ্রিকশন রিলিজ করার ফ্রিকশন থেকে আমার জন্য। স্যার শক্তি হ্যাঁ। ক্ষয় রোধ করার জন্য। হ্যাঁ, সেটাই। আমরা জানি যে একটা ইঞ্জিনে অনেকগুলো মুভিং পার্টস থাকে। তো একটা পার্টস যখন আরেকটা পার্টস এর উপর দিয়ে মুভ করে, খুব দ্রুত গতিতে যখন মুভ করে, তখন তাদের যে সংযোগ স্থল, সেখানে এক ধরনের ঘর্ষণের সৃষ্টি হয়। আর এই ঘর্ষণের ফলে দেখা যায় তাপ উৎপন্ন হয়। আর তাপ উৎপন্ন হলে দেখা যায় ওই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এই জন্যই আমাদের একটা লুব্রিকেশন সিস্টেম দরকার, যাতে করে দেখা যায় এই ঘর্ষণটা কমানো যায় এবং আলটিমেটলি এই ফ্রিকশনটা কমানো, এই তাপ যেটা উৎপন্ন হচ্ছে সেটা, ঘর্ষণ যদি কম হয় তাপ উৎপন্ন হবে কম। এবং আমাদের যে এই যে ক্ষয়টা হওয়ার কথা ছিল, যে সারফেসটার যে ক্ষয় হওয়ার কথা ছিল, দেখা যাবে যে ওই সারফেসটা তখন আর ক্ষয় হচ্ছে না। তো এই জন্য সাধারণত আমরা একটা লুব্রিকেশন সিস্টেম ইউজ করি ইঞ্জিনে, যাতে মুভিং পার্টস গুলো ঠিক থাকে। তো এখানে কিছু কথা বলা হয়েছে আর কি, আমরা যে কথাগুলো বললাম ওই কথাগুলো এখানে বলা হয়েছে। তো একটা আইসি ইঞ্জিনে কি কি মুভিং পার্টস থাকে বলো তো কেউ, যেগুলো লুব্রিকেশন দরকার? পিস্টন স্যার। পিস্টন, কানেক্টিং রড। স্যার পিস্টন, ক্র্যাঙ্কশাফট, কানেক্টিং রড, ক্যামশাফট, ক্র্যাঙ্কশ্যাফট, এগুলো। কানেক্টিং রড, আর বিয়ারিং। বিয়ারিং স্যার। সিলিন্ডার, লার্জেন বেয়ারিং, বিয়ারিং। স্মল বেয়ারিং। ভালভ। স্যার বল স্মল bearing। বিয়ারিং, স্যার ভালভ, স্যার টাইমিং ভালভ গিয়ার। মেকানিজমেও লাগে। ভালভ মেকানিজম লাগে। স্যার টাইমিং গিয়ার। পিস্টন পিন। টাইমিং গিয়ার, পিস্টন পিন। পিস্টন পিন। হ্যাঁ, ক্র্যাঙ্কশ্যাফট। সিলিন্ডার হ্যাঁ, ঠিক আছে, তোমরা মনে আছে তোমাদের বেশ কিছু। তো গিয়ার। হ্যাঁ, টাইমিং ঠিক গিয়ার। আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমরা মোটামুটি জানি যে একটা ইঞ্জিনে কি কি মুভিং পার্টস গুলো আছে, এবং এই পার্টস গুলোর লুব্রিকেশন প্রয়োজন যাতে তাদের ক্ষয় না হয়। তো এখানে লুব্রিকেশনের কিছু পারপাস এর কথা বলা হয়েছে, দেখো যে কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি লুব্রিকেশনটা করা হয়, মেইন উদ্দেশ্য ওইটাই। তো এখানে বলছে যে লুব্রিকেশন সিস্টেমে যে ফ্লুইডটার জন্য ইফেক্টিভ হয়, ওই ফ্লুইডটাকেই আমরা বলি লুব্রিক্যান্ট, ঠিক আছে? আমরা সবাই মোবিল মোবিল ব্র্যান্ডের যে লুব্রিক্যান্টটা আছে, এটার সাথে মনে হয় পরিচিত, টিভিতে অ্যাড দেয় অথবা একটা সম্ভব আমরা সামনাসামনি অনেকে দেখেছি, ঠিক না? জি স্যার। জি স্যার। এই যে লুব্রিক্যান্ট যেটা আমরা ইউজ করতেছি ইঞ্জিন সিস্টেমে, এটা দেখো, এটার যে পারপাসটা সেটা হলো লুব্রিক্যান্ট রিডিউসেস ফ্রিকশন বিটুইন মুভিং পার্টস। লুব্রিক্যান্টের প্রথম কাজই হচ্ছে তোমার, মিউট করে দিন। দাঁড়াও একটু শব্দ হচ্ছে, আমি একটু কমাই। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। এটা স্যারের ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতেছে। সমস্যা নেই। তামিম, সেকশন সি। আমি আলভি, আমাকে একটা টেক্সট দিত প্রাইভেটলি, ক্লাসের ব্যাপারে কথা আছে।
স্যার কিছু শোনা যায় না তো। স্যার কিছু বলতেছে না স্যার স্যার কিছু স্যার কিছু বলতেছে বললে না। তো শুনবা। স্যার মোড আছে। বললে না শুনবি কি? স্যার তো কিছুই বলেনি এখন। হ্যাঁ, আমি তো বাইরে গিয়েছিলাম আর কি, শব্দ হচ্ছিল খুব। তো এখানে দেখো, এই আমরা যে কথাগুলো বলছিলাম কিছুক্ষণ আগে, যে লুব্রিকেট রিডিউসেস ফ্রিকশন বিটুইন মুভিং পার্টস। মানে লুব্রিকেন্টস হচ্ছে তোমার দুইটা মুভিং পার্টস এর মধ্যে যে ঘর্ষণ, এটা কমায়। তারপর বলছে যেহেতু ঘর্ষণ কমতেছে, দ্যাট মিন্স তাপ উৎপন্ন হবে কম, এবং দেখা যাবে যে ক্ষয়টাও হবে কম। এই জন্য বলছে ইট রিডিউসেস ওয়্যার এন্ড টিয়ার অফ দ্য মুভিং পার্টস। তারপর দেখো, আমরা জানি আমরা যখন ওই ইঞ্জিনের যে পাওয়ার নিয়ে যখন ইঞ্জিনের আউটপুট নিয়ে যখন আমরা প্রবলেম গুলো দেখছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমাদের যে আইএইচপি, যেটা ইন্ডিকেটেড হর্স পাওয়ার, যেটা ইঞ্জিনের ভিতরে উৎপন্ন হয়, সেটা কমে কমে হয়ে যায় বিএইচপি, ব্রেক হর্স পাওয়ার। এটা কেন কমে? একটা ইঞ্জিনের ভিতরে যে মুভিং পার্টস গুলো আছে, সেখানে দেখা যায় ফ্রিকশনটা ওভারকাম করার জন্য কিছু পাওয়ার আমাদের লস হয়ে যায়। যে পাওয়ারটাকে আমরা বলা হয়, আমরা কি বলি, ফ্রিকশনাল হর্স পাওয়ার। তো যেহেতু এখানে ফ্রিকশন কমে যাচ্ছে, তাহলে ফ্রিকশনটা ওভারকাম করার জন্য যে পাওয়ারটা আগে প্রয়োজন হইতো, এখন দেখা যাবে ওই পাওয়ারটা প্রয়োজন হবে না। দ্যাট মিন্স আমরা দেখা যাবে এই ফ্রিকশনাল হর্স পাওয়ার যেটা, সেটা কমে যাবে তোমার এই লুব্রিকেশন সিস্টেমের জন্য। তারপর বলছে দেখো, it serves as a good seal between piston rings and the cylinder wall. আমরা জানি যে piston ring এবং cylinder wall এই দুটোর মাঝামাঝি কিন্তু জানে। এই তোমরা একটু বন্ধ রাখো, মিউট করে স্যার রাখো। আপনি মিউট করে স্যার দেন আপনি সবাইকে, মিউট স্যার। করে দেন সবাই। আপনি সবাইকে মিউট করে দেন স্যার। তো মিউট করছিলাম একবার। স্যার অল মিউট করে দেন, পার্মানেন্টলি মিউট করে দেন, সেটা ভালো হবে। পার্মানেন্টলি করলে আবার তো ঝামেলা। স্যার সবাইকে মিউট করে দেন। আচ্ছা দেখো, আমরা জানি যে পিস্টন রিং এবং সিলিন্ডার ওয়াল, এই দুইটার মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে। এখন যদি ফাঁকা জায়গাটা সবসময় থাকে, দেখা যাবে আমাদের কম্প্রেশন স্ট্রোকের সময় পিস্টনের উপরে যে এয়ার ফুয়েলের মিক্সচারটা থাকে, যেটা প্রেসার থাকে অনেক বেশি, যদি ওই সিলিন্ডার ওয়াল এবং পিস্টন রিং এর মাঝখানে ফাঁকা জায়গাটা থাকে সবসময়, দেখা যাবে ওই হাই প্রেসারাইজড এয়ার ফুয়েলের মিক্সচারটা ওই ফাঁকা জায়গাটা দিয়ে নিচের দিকে চলে আসবে। তো এইটা যাতে না হয়, এই জন্যই দেখা যায় আমরা যে লুব্রিকেন্টসটা ইউজ করতেছি, সেটা পিস্টন রিং এবং সিলিন্ডার ওয়াল এই দুটো মাঝখানে থেকে সুন্দর একটা সিল তৈরি করে, যাতে করে ওই হাই প্রেসারাইজড এয়ার ফুয়েলের মিক্সচারটা নিচের দিকে প্রবেশ করতে না পারে। এরপর দেখো আরেকটা কথা লেখা আছে, ইট রিডিউসেস ইঞ্জিন নয়েজ এন্ড এক্সটেন্ডিং লাইফ। তো ইঞ্জিনের নয়েজটা কেন কমতেছে? যেহেতু ফ্রিকশন কম হচ্ছে, একটা সার্ফেসের উপর দিয়ে আরেকটা সার্ফেস যখন মুভ করতেছে, তখনই তো নয়েজটা হয়। আর যখন ফ্রিকশন কম হবে লুব্রিকেন্ট ইউজ করার ফলে, তখন দেখা যাবে ইঞ্জিনের নয়েজটাও কম হচ্ছে, এবং যেহেতু ক্ষয়প্রাপ্ত হবে কম ইঞ্জিনটা, দ্যাট মিন্স এটা লাইফটাও বেশি হবে, লাইফ টাইমটাও বেশি হবে। তারপর বলছে ইট অ্যাসিস্ট ইন কিপিং দ্য ইঞ্জিন মুভিং পার্টস ক্লিন এন্ড ফ্রি ফ্রম ডার্ট, গাম, করোসিভ অ্যাসিডস এন্ড আদার কন্টামিনেন্টস। তো এই যে লুব্রিকেন্টস আমরা যেটা ইউজ করি একটা ইঞ্জিনে, এটা দেখা যায় গোটা সিস্টেমে সার্কুলেট হয়, গোটা সিস্টেমে সার্কুলেট হয়ে আবার নিচে ব্যাক হয়ে নিচে ফেরত আসে। আমরা জানি ক্র্যাঙ্কেজ নামে একটা জায়গা আছে, যেখানে লুব্রিকেন্টসটা প্রত্যেকটা পার্টকে তোমার লুব্রিকেট করে আবার নিচে একদম নিচে যে ক্র্যাঙ্কেজ নামে জায়গাটা আছে, এখানে ফেরত আসে। এখন সে যখন গোটা ইঞ্জিনে যখন সে লুব্রিকেট করে, তখন দেখা যায় এই বিভিন্ন সারফেস থেকে যে ডার্ট পার্টিকেল যেগুলো আছে, কিংবা কোনো অ্যাসিড যদি থেকে থাকে, এইগুলাকে দেখা যায় নিয়েই সে নিচে নেমে আসে, যার ফলে দেখা যায় কি ক্লিনিং এর কাজটাও কিন্তু এই লুব্রিকেন্টসটা করতেছে। তারপর আরেকটা কথা বলা আছে, ইট প্রোভাইডস কুলিং ইফেক্ট হোয়াইল লুব্রিকেটিং। এখন একটা পিস্টনের একটা মুভিং পার্টস যখন আরেকটা মুভিং পার্টস এর উপর দিয়ে মুভ করার চেষ্টা করে, তখন দেখা যায় সেখানে তাপ উৎপন্ন হয়। এখন যেহেতু আমরা সেখানে লুব্রিকেন্টস দিচ্ছি, লুব্রিকেন্টসটা কি করবে? এই যে তাপ যে উৎপন্ন হবে, এটার কিছু অংশ দেখা যাবে লুব্রিকেন্টটা অ্যাবজর্ব করে নিছে। দ্যাট মিন্স সে কিন্তু একটা কুলিং এজেন্ট হিসেবেও কাজ করতেছে সিস্টেমে। তো এই কথাগুলোই কিন্তু এই জায়গায় বলা আছে, তোমরা একটু দেখে নিও।
হোয়াট ইজ লুব্রিকেন্ট, এটা আমি নতুন করে আর কিছু বলবো না, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে লুব্রিকেশন সিস্টেমে যে ফ্লুইডটা দুইটা মুভিং পার্টস এর মাঝে আর কি ইউজ করা হয় সেটাকে আমরা বলি লুব্রিকেন্টস। তো এটার অনেক কেমিক্যাল প্রপার্টিস আছে, যেমন একটা লুব্রিকেন্টস লুব্রিকেন্টস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টি হলো তার ভিসকোসিটি। তো এখানে দেখো যখন লুব্রিকেন্টসটা তোমার দুইটা মুভিং পার্টস এর মাঝখানে থাকে তখন দেখা যায় সেখানে তাপ উৎপন্ন হয়, সেই তাপের কিছু অংশ লুব্রিকেন্টসটা শোষণ করে ফেলে। তো এটা শোষণ করলে একটা সমস্যা হয়ে যায়, সেটা হলো তাপমাত্রার সাথে সাথে দেখা যায় আবার ভিসকোসিটি কমে যায়। কারণ ভিসকোসিটি কমলে ওই লুব্রিকেন্টস তার যে প্রপার্টি হারায় আর কি, তার যে গুণ সেই গুণটা হারিয়ে ফেলে। তো তখন দেখা যায় কিন্তু আস্তে আস্তে একটা সময় পরে আমাদের এই লুব্রিকেন্টটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তোমরা কখনো এই লুব্রিকেন্টস দেখছো কখনো কেউ? জি স্যার রং কেমন থাকে বলো তো, কালার গেলে কালো হয়ে যায়। কালো হয়ে যায়। ওই যে কালো যখন হয়ে যায় তখন কিন্তু তেলের মতো তেলের মতো পরে যখন কালো হয়ে যায়, পোড়ানো বের হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ইউজ করার ফলে দেখা মাইক যায়, থেকে স্যার অনেক সময় লিকেজ হয়, ওটা স্যার কালো হিসাবে পড়ে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওইটাই আর কি, অনেক দিন ইউজ করলে 5000 কিলোমিটার পুরো মোবাইল সাধারণত দেখা যায় 5000 কিলোমিটার ইউজ করার পর সাধারণত দেখা যায় আমাদের যে লুব্রিকেটিংটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা চেঞ্জ করতে হয়, কারণ সেটা দেখা যায় কালারটা খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, বার্নিং হয় যেহেতু, এই জন্য কালো হয়ে যায় এবং তার ভিসকোসিটি কমে যায়। ভিসকোসিটির কাজটা কি, যেমন গ্রিজ দেখছো তোমরা কেউ? গ্রিজ জি স্যার। গ্রিজ হচ্ছে একটা, মানে এটা কিন্তু লিকুইড লুব্রিকেন্ট না, এটা হচ্ছে একটা সেমি সলিড লুব্রিকেন্ট। একইভাবে মোম দেখছো না? মোম, জি স্যার। মোমো কিন্তু এক ধরনের লুব্রিকেন্ট। মোমো কিন্তু এক ধরনের লুব্রিকেন্ট। দেখবা যে ব্যাগের চেইন যদি না খুলে মাঝে মাঝে কিন্তু তোমার ওই যে মোম ঘষলে দেখা যায় চেইনটা খুলে যায়, কারণ জি স্যার, ওয়্যাক্স যেটা। হ্যাঁ, ওয়্যাক্স, ওটাই মোম আর কি, আটকে গেছিল, ওইটা ঘষলে দেখা যায় ওই দুইটার মাঝখানে ঢুকে যায় এবং সেই লুব্রিকেন্ট হিসেবে কাজ করে আর কি। গ্রাফাইট গ্রাফাইট সলিড লুব্রিকেন্ট আর কি, এগুলো গ্রাফাইট এক ধরনের লুব্রিকেন্ট। তো এইগুলা সবাই আমরা মোটামুটি কম বেশি আমাদের পূর্ব যে অভিজ্ঞতা সেটা থেকে আমরা মোটামুটি জানি যে কোন কোন জিনিসগুলা তোমার লুব্রিকেন্টস হিসেবে কাজ করে। কথাগুলাই বলছি আর কি এখানে, যে লুব্রিকেন্টসটা কি আসলে অ্যাকচুয়ালি। এখন আমরা কিছুক্ষণ আগেই আমরা কথা বললাম যে একটা ইঞ্জিনের কোন কোন পার্টস গুলার জন্য লুব্রিকেশন দরকার হয়। তো এইখানে আবার একটু বলা আছে, একটা লিস্ট এখানে দেওয়া আছে, আমরা যদি একটু খেয়াল করি। তো এখানে প্রথমে বলছে যে ক্র্যাঙ্কশ্যাফটে যে বিয়ারিংটা থাকে সেইটা, তারপর হচ্ছে বিগ এন্ড বিয়ারিং, আমরা জানি যে কানেক্টিং রডের যে বড় যে প্রান্তটা সেটাকে আমরা বলি বিগ এন্ড। ওইখানে কানেক্টিং রডটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে একটা বিয়ারিং এর মাধ্যমে যুক্ত থাকে, যে বিয়ারিংটাকে বলা হয় বিগ এন্ড বিয়ারিং। তারপর হচ্ছে গার্জিয়ন পিন বিয়ারিং অথবা স্মল এন্ড বিয়ারিং, একই জিনিস। তো এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের স্মল এন্ড যেটা থাকে, আমরা জানি ওই দিকে এই বিয়ারিংটা থাকে, এই জন্য এটার নাম হচ্ছে গার্জিয়ন পিন বিয়ারিং অথবা স্মল এন্ড বিয়ারিং। তারপর আমরা জানি যে আরেকটা মুভিং পার্টস আছে পিস্টন। এই পিস্টনের গায়ে থাকে পিস্টন রিংস, এবং এই পিস্টন রিংসটা মুভ করে সিলিন্ডার ওয়ালের উপর দিয়ে। দ্যাট মিনস এই দুইটা কন্টাক্ট সারফেস আছে, একটা হচ্ছে তোমার পিস্টন রিং আর একটা হচ্ছে সিলিন্ডার ওয়াল। এই দুইটারই কিন্তু লুব্রিকেশন প্রয়োজন হবে, না হলে ক্ষয় হয়ে যাবে। তারপর আরেকটা মুভিং পার্টস আছে, আমরা জানি যে টাইমিং গিয়ার। ক্র্যাঙ্কশ্যাফট থেকে যে পাওয়ারটা যায় টাইমিং গিয়ারে, ওটা যায় একটা গিয়ারিং মেকানিজমের মাধ্যমে। দুইটা, একটা গিয়ার থাকে তোমার ক্র্যাঙ্কশ্যাফটে, আরেকটা থাকে ক্যামশ্যাফটে। ওই দুইটা গিয়ারের যখন মেশ হয়, একটা গিয়ার যখন আরেকটা গিয়ারের উপর দিয়ে তোমার মেশ করে, তখন দেখা যায় তাদের ওখানে একটা ঘর্ষণ হয়, সেটা কমানোর জন্য আমাদের লুব্রিকেশন প্রয়োজন। একইভাবে ক্যামশ্যাফটে ক্যাম থাকে, আমরা জানি ক্যামগুলা তোমার রীতিমতো পুশ শট, কি বলে জানি, হ্যাঁ পুশ শটকে পুশ করে, তো তার জন্য দেখা যায় ক্যামেরও একটা লুব্রিকেশন প্রয়োজন। একইভাবে ক্যামশ্যাফটের বিয়ারিংটা, তো ক্যামশ্যাফটেও এক ধরনের বিয়ারিং থাকে, তো ওইটার জন্য দেখা যায় আমাদের লুব্রিকেন্টস প্রয়োজন হয়। এবং আমরা জানি ভালভ মেকানিজম যেটা, এই ভালভ, রকার আর্ম, পুশ শট, এই তিনটা জিনিস কিন্তু মুভ করে, তিনটা জিনিসই মুভ করে, যার ফলে দেখা যায় টোটাল ভালভ মেকানিজমটাতেই আমাদের লুব্রিকেশন প্রয়োজন হয়। এছাড়াও একটা ইঞ্জিনে আমরা জানি যে আরো কিছু
তোমার মুভিং পার্টস থাকে, যেমন কুলিং সিস্টেমে আমরা দেখেছিলাম যে একটা কুলিং ফ্যান থাকে, তারপর একটা ওয়াটার পাম্পের ভিতরেও কিন্তু মুভিং পার্টস থাকে। তারপর হচ্ছে ইগনিশন মেকানিজম, যেটা আমরা এখনো দেখি নাই, ইগনিশন মেকানিজমেও দেখা যায় কিছু মুভিং পার্টস থাকে। তো এইগুলোর জন্য দেখা যাবে আমাদের যে ইঞ্জিন, এটা লুব্রিকেশনের প্রয়োজন পড়বে। এখন আমরা যদি দেখি যে লুব্রিকেশন সিস্টেমটা আসলে কয়েকটা ভাবে করা যায়, তিনটা ডিফারেন্ট সিস্টেম আছে। না, দুইটা সিস্টেম আছে। প্রথমটা হচ্ছে তোমার পেট্রোল লুব্রিকেশন সিস্টেম অথবা মিক্সড লুব্রিকেশন সিস্টেম বলা হয়। আরেকটা হচ্ছে ওয়েট সাম্প লুব্রিকেশন সিস্টেম। এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্প্লাশ লুব্রিকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে পোস্ট ফিড লুব্রিকেশন সিস্টেম, এবং আরেকটা আছে এই দুইটার কম্বিনেশন, একটা পোস্ট ফিড এবং স্প্লাশ, এই দুইটাকে কম্বাইন্ড করে আরেকটা বানানো হয়েছে। তো এই টোটাল তোমার প্রথমে দুই ভাগে ভাগ করছি আমরা, এবং ওয়েট সাম্প লুব্রিকেশন যেটা, সেটাকে আবার তিন ভাগে ভাগ করে আমরা এই করে নিছি। এখন এখানে দেখো, এটা হচ্ছে পেট্রোল লুব্রিকেশন সিস্টেম। তো এই পেট্রোল লুব্রিকেশন সিস্টেমটা সাধারণত টু স্ট্রোক যে ইঞ্জিন গুলো আছে, যেমন মোটরসাইকেল, স্কুটার, তো এই আচ্ছা, তোমরা কয়েকজন হাত তুলে আছো, এটা কি জন্য হাত তুলে আছো, কিছু বলবা তোমরা? হ্যাঁ, লও স্যার ওদের এমনি হাত হ্যান্ড রেজ হয়ে গেছে স্যার। ও, এমনি হয়ে গেছে। আচ্ছা, আমি আবার ভাবলাম কিছু বলবো কিনা। তাহলে দেখো, আমরা যেটা দেখতেছি আর কি, যে পেট্রোল লুব্রিকেশন সিস্টেম যেটা, এটা সাধারণত ইউজ হয় টু স্ট্রোক ইঞ্জিনের জন্য। আর এটার এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি স্কুটার এবং মোটরসাইকেল, মানে লাইট যে ইঞ্জিন গুলো আছে, খুবই হালকা, এইগুলোর জন্য সাধারণত দেখা যায় লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহৃত হয়। তো এটা আসলে সবচেয়ে সিম্পল, খুবই সিম্পল, কারণ এটা হচ্ছে আমরা যে ফুয়েলটা ইউজ করি ওই ইঞ্জিনের জন্য, ফুয়েলের সাথে দেখা যায় একটা নির্দিষ্ট অনুপাতে এই লুব্রিকেন্টটা ইউজ করা হয়। তো ওই ফুয়েলের সাথে যখন মিক্স হয়, ওটা দিয়ে দেখা যায় আমাদের, দেখো এটা বলছে সার্টেন অ্যামাউন্ট অফ লুব্রিকেটিং অয়েল ইজ মিক্সড উইথ দ্য পেট্রোল ইটসেলফ। তো এখানে দেখা যায় তোমার ফুয়েলের সাথে 2 থেকে 3% লুব্রিকেন্টস যোগ করা হয়, ফুয়েলের সাথে মিক্স করে দেওয়া হয় এই পেট্রোল লুব্রিকেন্টের, এই লুব্রিকেশনের ক্ষেত্রে। এরপর এই ফুয়েলটা যখন ইঞ্জিনের তোমার বিভিন্ন জায়গায় ফুয়েল ট্যাঙ্ক থেকে সিলিন্ডারে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো ওইখান থেকে দেখা যায় তোমার এই অয়েলটাও যেহেতু ফুয়েলের সাথে যাচ্ছে, তো সে ওই জায়গাগুলোকে লুব্রিকেট করে করে যায়। এখন এই পেট্রোল লুব্রিকেশন সিস্টেমটা কিছু তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটা বলছে, দেখো কি ডিসঅ্যাডভান্টেজটা আছে। ইফ অয়েল পার্সেন্টেজ ইজ লেস দেন রিকমেন্ডেড অ্যামাউন্ট, যদি অয়েল পার্সেন্টেজটা কোনো ক্রমে, আমরা যে কিছুক্ষণ আগে দেখে আসলাম যে এখান থেকে 2 থেকে 3% তোমার ফুয়েলের অনুপাতে এই অয়েলটা, মানে লুব্রিকেটিং অয়েলটা দিতে হবে। তো এর চেয়ে যদি কম হয়ে যায়, যদি অয়েল পার্সেন্টেজটা 2 থেকে 3% কম হয়ে যায়, তখন কি হবে দেখছো, যে দেয়ার ইজ এ ডেঞ্জার অফ ইনসাফিসিয়েন্ট লুব্রিকেশন কজিং ড্যামেজ টু দ্য ইঞ্জিন। তো এই ক্ষেত্রে দেখা যায় যেহেতু লুব্রিকেশন যদি কম হয়, তখন ইঞ্জিনটা ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। আবার বলছে, ইফ অয়েল পার্সেন্টেজ ইজ মোর than recommended amount, there will be excessive carbon deposits in the cylinder head, and the engine will also give dark smoke. যদি পার্সেন্টেজটা আবার বেশি হয়ে যায়, তখন দেখা যাবে আমাদের যে সিলিন্ডার হেডটা আছে, এখানে কার্বন ডিপোজিট বেশি, এক্সেসিভ অ্যামাউন্ট কার্বন ডিপোজিট হবে। আরেকটা সমস্যা হবে, আমাদের যে ইঞ্জিনটা, সেটা থেকে দেখা যাবে খুব কালো ধোঁয়া বের হচ্ছে। তো সাধারণত মাঝে মাঝে দেখবা যে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হয়, তখন বুঝতে হবে কি, হয়তো আমাদের যে লুব্রিকেটিং অয়েলটা সেটা বেশি হয়ে গেছে, যার ফলে ধোঁয়া আসছে কালো রঙের।
মনিরাত 202047 এটা মিউট করে নাও প্লিজ। তারপর দেখো আরেকটা লুব্রিকেশন আছে, স্প্লাশ লুব্রিকেশন সিস্টেম। আমাদের এখানে যে ফিগারটা আছে এই ফিগারটা দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই লুব্রিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এখানে কি বলছে দেখো, এই যে এখানে দেখো একটা মানে অয়েল রাখার একটা কি বলা যায় পাত্র আছে, ঠিক না? জি স্যার। তো এখানে হ্যাঁ এখানে এই আমাদের লুব্রিকেটিং অয়েলটা থাকে, আর এটা হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রডের এটা হচ্ছে একটা প্রান্ত, এটা আমরা সাধারণত বিগ এন্ড যেটাকে বলি আর কি। তো এই দেখো কানেক্টিং রডটার এই প্রান্তে এই যে এখানে বাঁকানো একটা আছে, এটাকে বলা হয় স্কুপ বলা হয়। এটা হচ্ছে বাঁকানো আমাদের মানে যে যে আমাদের যে হাতের মতো আর কি, একটা বাকেটের মতো অ্যাকচুয়ালি। তো এইটা যখন মুভ করে এই আমরা জানি যে ক্র্যাঙ্কটা কি 360 ডিগ্রি ঘুরে নেয় এইভাবে ক্র্যাঙ্ক। জি স্যার। ক্র্যাঙ্কটা যেহেতু এটা ঘুরতেছে 360 ডিগ্রি, Yes, sir. এই যে এখানে যে বাকেটটা আছে এটাও ঘুরবে, এটা এভাবে এসে 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 এভাবে আসবে। এরপর এখান থেকে কিছু পরিমাণ অয়েল এই বাকেট এটার ভিতরে ঢুকে যাবে, এটার ভিতরে। এবং এটা যেহেতু অনবরত খুব হাই স্পিডে ঘুরতেছে, দেখা যাবে এটা এইভাবে ওই হাত দিয়ে ছিটিয়ে দেয় আমরা যেটাকে বলি আর কি। এইভাবে আর কি লুব্রিকেশনটা হয়, যে এটার ঘোরার ফলে দেখা যায় এখানে যে স্কুপটা আছে এটা প্রতিবার ঘোরার সময়ই এখান থেকে কিছু পরিমাণ অয়েল নিয়ে গোটা ইঞ্জিনে দেখা যায় ছিটিয়ে দিচ্ছে। তো এটাকে ছিটিয়ে যেহেতু দিচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে কি স্প্লাশ লুব্রিকেশন সিস্টেম। এখানে কিছু কথা লেখা আছে দেখো, দি সিস্টেম a dipper is provided at the end of the connecting rod, scoops oil out of the pan placed below the crankshaft. তো এই যে প্যানে যে পাত্রটাতে আর কি অয়েলটা রাখা আছে, এখানে যে ডিপারটা আছে এই ডিপারটা যেহেতু ক্র্যাঙ্ক কি বলে জানি কানেক্টিং রডের শেষ প্রান্তে এই ডিপারটা লাগানো আছে, এটা এই ক্র্যাঙ্কশ্যাফটটা যখন ঘুরবে সাথে সাথে দেখা যায় এটাও ঘুরবে এবং প্রতি ঘূর্ণনে সে এখান থেকে অয়েলটা নিয়ে ওই ইঞ্জিনের ভিতরে ছিটিয়ে দিবে। তো এখানে আরো কিছু লাইন আরো কিছু কয়েকটা কথা লেখা আছে। দ্য পেন রিসিভস ইটস অয়েল সাপ্লাই ফ্রম দ্য ক্র্যাঙ্কেজ। আমরা জানি অয়েলটা মেইনলি থাকে ক্র্যাঙ্কেজে। তো এখানে যে অয়েলটা এই যে অয়েল পেনে যে অয়েলটা আসছে এই অয়েলটা আসছে অ্যাকচুয়ালি ক্র্যাঙ্কেজ থেকে, either by means of a pump or by gravity, so equalizer holes drill in the pan. ওই যে আর কি আমরা একটা পেন থেকে একটা সিস্টেমের মাধ্যমে আর কি একটা ক্র্যাঙ্কেজ থেকে এই অয়েল পেনে অয়েলটা আসে, হয় কোনো একটা পাম্পের মাধ্যমে অথবা গ্র্যাভিটির মাধ্যমে, এটাই বলছে। when the engine runs the connecting rod scoop, এটা বলছি আমরা এই লাইনটা। তো এখানে আরো কিছু কথা লেখা আছে দেখো, part of the oil splashed by this connecting rod reaches the oil cups provided over the main bearing and some of its enter the connecting rod bearing. ওই যে অয়েলটা যে এইভাবে ছিটিয়ে দিচ্ছে এটার কিছু অংশ দেখা যায় মেইন বিয়ারিং এ প্রবেশ করবে এবং কিছু অংশ কানেক্টিং রড বিয়ারিং এ প্রবেশ করবে। তারপর দেখা যাচ্ছে oil mist which is created in the crankcase housing lubricates the piston. এরপর এই যে ছিটিয়ে দেওয়ার ফলে দেখা যায় এক ধরনের ধোঁয়াশার মতো সৃষ্টি হয়ে যায় ইঞ্জিনের ভিতরে। ওই ধোঁয়াশার মতো যে ইটা সৃষ্টি হয় ওটা দিয়েই দেখা যায় আমাদের যে পিস্টন, সিলিন্ডার ওয়াল, পিস্টন পিন এই জিনিসগুলো লুব্রিকেট হয়ে যায়। if the crankshaft is not located within the reach of the splash, যদি ক্যামশ্যাফটটা স্প্ল্যাশের মাধ্যমে যে আমরা অয়েলটা ছিটাই দিলাম, ক্যামশ্যাফটটা যদি তোমার আরো উপরে থাকে, আরো উপরের দিকে থাকে, দেখা যায় স্প্ল্যাশের মাধ্যমে ছিটানো যাচ্ছে না ওই জায়গায়, তখন দেখা যায় এই ক্যামশ্যাফটটা ম্যানুয়ালি লুব্রিকেট করতে হয়, ম্যানুয়ালি আলাদাভাবে ওই ক্যামশ্যাফটে অয়েলটা দিতে হয়। তারপর বলছে দ্য ইঞ্জিন ভালভ মেকানিজম ইজ অলসো লুব্রিকেটেড বাই অয়েল পেন হবে অ্যাকচুয়ালি, অয়েল পেন রেগুলার ইন্টারভাল। তো আমাদের যে ইঞ্জিন ভালভগুলো আছে এইগুলোও কিন্তু একটা রেগুলার ইন্টারভালে দেখা যায়, আমরা যে স্প্ল্যাশ সিস্টেমের মাধ্যমে দেখা যায় রেগুলার ইন্টারভালে আমরা লুব্রিকেট করতে হয়। স্যার 1 মিনিট স্যার। স্যার গত স্লাইডটা একটু দেখাইতেন স্যার। স্যার এই একটু দাও, একটা কল আসছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি একটা ক্লাস নিচ্ছি, পরে তাহলে কথা হবে। হ্যালো, কে কি বলতেছিল একটু বলো। স্যার মেইন ইন বেয়ারিং এন্ড বিগিন বেয়ারিং এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেইন বেয়ারিং আর বিগিন বেয়ারিং?
বিগ এন্ড বিয়ারিংটা হচ্ছে তোমার যে বিয়ারিংটার মাধ্যমে কানেক্টিং রডের যে মেইন কি বলে যে বিগ এন্ডটা আছে এটা ক্র্যাঙ্কশ্যাফটে যুক্ত থাকে, এটা হচ্ছে বিগ এন্ড বিয়ারিং। আর মেইন বিয়ারিং হচ্ছে আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে, ক্র্যাঙ্কশ্যাফটটাকে ক্র্যাঙ্কশ্যাফটটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে বিয়ারিংটা ইউজ করা হয় সেটা হচ্ছে মেইন বিয়ারিং। এখানে যদি একটা ক্র্যাঙ্কশ্যাফটের ফিগার থাকে তাহলে দেখানো যাবে। এখানে দেখো এই যে দেখো, এই যে এটা হচ্ছে কি তোমার কানেক্টিং রড, ঠিক না? এটা হচ্ছে এই যে এখানে যে এন্ডটা এটা হচ্ছে স্মল এন্ড, আর এখানে যে এন্ডটা সেটা হচ্ছে বিগ এন্ড। তো এই যে এইখানে একটা বিয়ারিং থাকে যেটাকে আমরা বলবো বিগ এন্ড বিয়ারিং। এখন দেখো এই যে যে তোমার ক্র্যাঙ্কশ্যাফটটা আছে, এই যে এইখানে এবং এইখানে যদি আমরা খেয়াল করি, এখানে দুটো ফাঁকা জায়গা আছে না, এখানে একটা আর এখানে একটা। তো এই জায়গাটায় দুইটা বিয়ারিং থাকবে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো তাহলে এখানে যে বিয়ারিংটা থাকবে সেটাকে বলা হবে কি মেইন বিয়ারিং, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। কোশ্চেন আছে একটা স্যার। হ্যালো, কি স্যার কোশ্চেন আছে? হ্যাঁ বলো। স্যার এই স্প্ল্যাশ সিস্টেমটা আসলে বুঝিনি কিছু, মানে একটা উদাহরণ যদি দিতেন ভালো হতো, কোন ক্ষেত্রে ইউজ হয়। স্প্ল্যাশ সিস্টেমটা তুমি সব মাথার উপর দিয়ে গেছে। কি কি বুঝি নাই তোমার কথা আমি। মানে স্প্ল্যাশ সিস্টেমটা টোটালি বুঝি না আমি, মানে কোন ক্ষেত্রে ইউজ হয় বুঝো তাই নাই? এটা তো মানে ভিডিও আসলে আমি খুঁজছি, ভিডিও তো পাইলাম না। আচ্ছা শোনো, তুমি মুখে কখনো পানি নিছো? মুখে পানি দিয়ে কখনো উপরের দিকে ই করছো, ছিটিয়ে দিছো মুখে পানি নিয়ে? হ্যাঁ তো এই যে মুখে পানি নিয়ে উপরের দিকে যদি আমরা খুব ফোর্সে ছিটাই দেই, দেখা যাবে এখানে একটা ধোঁয়াশার মতো সৃষ্টি হয়ে গেছে না? জি স্যার। খেয়াল করছো কখনো এটা? জি স্যার। এখন এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা কানেক্টিং রড, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটটা মনে করো। আর এখানে এই যে একটা এরকম বাঁকা একটা জিনিস লাগানো আছে, দেখছো? আমাদের হাতের মতো অ্যাকচুয়ালি বাঁকা রাখছে আর কি, খেয়াল করছো? তো এই যে এইটা যখন মুভ করবে অ্যাকচুয়ালি রোটেট করবে আর কি। এখানে যে ক্র্যাঙ্কটা আছে, ক্র্যাঙ্কটাকে আমরা জানি রোটেট করে ঘুরে, ঠিক না? এরকম এভাবে ঘুরে। তো এটা যখন ঘুরবে, এই জিনিসটা যখন ঘুরবে তখন সাথে সাথে কি যে এখানে ডিপার যেটা লাগানো আছে এটাও ঘুরবে না? জি স্যার। ঘুরবে, ঘুরতে ঘুরতে এক সময় আসবে এখান থেকে কিছু পরিমাণ অয়েল সে নিয়ে নিবে, ঠিক না? নিয়ে উপরের দিকে চলে আসবে। উপরের দিকে চলে আসলে অ্যাকচুয়ালি শেষ থেকে কিন্তু ইঞ্জিনের ভিতরে, এই টোটালটা কিন্তু ইঞ্জিনের ভিতরে কি ওই জিনিসটাকে সে সেটাই দিবে না? জি স্যার। তো এরকম এটা যখন অনবরত ঘুরতে থাকে, অনবরত ছিটাইতে থাকবে, তখন দেখা যাবে ইঞ্জিনটার ভিতরে এক ধরনের ধোঁয়াশার মতো সৃষ্টি হয়ে গেছে। এটা কি তুমি বুঝতেছো? হ্যালো, জি স্যার, এবার বুঝছি। হ্যাঁ স্যার। এই তো এটাই, এই জন্য এটার নাম হচ্ছে স্প্ল্যাশ। এই ধোঁয়াশা যেটা সৃষ্টি হয়েছে ওইটার মাধ্যমে দেখা যায় সিলিন্ডার ওয়াল, পিস্টন রিং এবং পিস্টনের যে আরেক প্রান্ত আছে, এগুলো সবকিছুই মোটামুটি দেখা যায় এই ধোঁয়াশার মাধ্যমে লুব্রিকেট হয়ে যাবে, মানে ছিটায় দিচ্ছে এখানে সিস্টেমটা গোটা ইঞ্জিনে ছিটায় দিচ্ছে। যখন অয়েলটা যখন আরো কমে যাবে তখন স্যার ওই স্কুপটা কি যখন পাবে না তেল তখন কি করবে? তোমার যদি অয়েল লেভেল কেমনে কমবে, আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে ক্র্যাঙ্কেজ আছে না আমাদের, ক্র্যাঙ্কেজটা এটা হচ্ছে অয়েল পেন। ক্র্যাঙ্কেজ থেকে অয়েলের সাপ্লাইটা আসতেছে এই জায়গায়, এখানে তো অয়েল কমার কোনো সুযোগ নাই। কমলেই এখান থেকে ওভারফ্লো পাইপের কাজ, ওভারফ্লো পাইপের কাজ হচ্ছে ওভারফ্লো মানে হচ্ছে কি যদি বেশি হয়ে যায়, আমাদের মনে করে যে এই লেভেল পর্যন্ত থাকতে হবে। এখন এটা তো মনে করো ক্র্যাঙ্কেজ থেকে আসতেছে অয়েলটা, ঠিক না? যদি কখনো বেশি হয়ে যায় তখন দেখা যায় এই যে ওভারফ্লো পাইপের মাধ্যমে আবার চলে যাচ্ছে ক্র্যাঙ্কেজে, বুঝছো? স্যার আপনি বললেন স্যার স্কুপটা যদি স্যার মানে ক্র্যাঙ্কেজের নিচ পর্যন্ত না পৌঁছায় তাহলে ম্যানুয়ালি আমি ইঞ্জিনে তেল দিব, মানে ম্যানুয়ালি? না আমি বলতেছি যেটা এই যে এখানে যে ছিটায় দিচ্ছ, আমরা এই ডিপারের মাধ্যমে কি আমরা সিলিন্ডারের ভিতরে কি ছিটায় দিচ্ছি না? লুব্রিকেন্টসটা কোনো একটা জায়গায় এমন হতে পারে পচবে না, কোনো একটা জায়গায় দেখা গেছে আমরা যে ছিটায় দিচ্ছি এটা আসলে অয়েলটা পচতেছে না ওই জায়গায়। তো যে জায়গাটা পচতেছে না ওই জায়গায় দেখা যাবে কি ম্যানুয়ালি আমাদের লুব্রিকেশনটা মানে লুব্রিকেটিং অয়েল দিতে হবে। ম্যানুয়ালি মানে হাত দিয়ে দিতে হবে আর কি। কিন্তু স্যার ইঞ্জিন চলাকালীন আমি কিভাবে করব? ইঞ্জিন তো এগুলা তো সাধারণত তোমার যে ইঞ্জিন গুলা চলে ওইগুলাতে সাধারণত ইউজ করা হয় না।
ওকে স্যার। বুঝছো? জি স্যার। এবং এগুলো সিস্টেম আসলে মানে মানে প্রথম দিকে যখন ইঞ্জিন ডেভেলপ হয়েছে তখন তো মনে করো সবকিছু মানে এখন আমরা যেরকম সবকিছু পাই প্রথম প্রথম তো এরকম ছিল না অ্যাকচুয়ালি। তো এগুলো আস্তে আস্তে তোমার বিবর্তনের ফলে দেখা যায় ডেভেলপমেন্টের ফলে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে, কিন্তু এগুলো হচ্ছে অনেক আগের সিস্টেম আর কি, যখন তোমার ওই বিষয়গুলো ছিল না আর কি, তোমার ওই যে পাম্প ছিল না, মানে এগুলো হচ্ছে অনেক মানে কি বলে ওল্ড। ঠিক আছে, ওকে জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। এখন দেখো, আচ্ছা তোমাদের আবার আরেকটা ক্লাস কয়টায়? স্যার 10 10টায়? স্যার 10টায়। আচ্ছা তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো নি নাকি, কারণ সময় তো 3 মিনিট। জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা কি? অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু তোমাদের কি নাম লেখা আছে নাকি আইডি লেখা রাখছো? স্যার নাম আইডি দুইটাই লেখা আছে। চ্যাট এটাই বক্সে লেখা। দিয়ে দিছি। স্যার চ্যাট বক্সে আমরা রোল নাম্বারগুলো দিই, আইডি গুলো দিয়ে দিই। স্যার। স্যার চ্যাট বক্সে দেওয়া হয়েছে। আচ্ছা এটা নাকি এমনি ওই করা যায় আর কি, তোমার আলাদা ভাবে করা যায়, আমাদের একটা স্যার একটা ভিডিও দিছিল, এটা একটু দেখতে হবে আমার। এইভাবে এই নিয়ে রাখা তো একটা ঝামেলা। আচ্ছা তাহলে আপনি